আজকে আপনাদের জানাতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে খরবাকার বা খাটো জনগোষ্ঠী অর্থাৎ পিগমি জনগোষ্ঠী সম্পর্কে। পৃথিবীর এই বিশাল সভ্যতায় আকাশছোঁয়া অট্টালিকা, আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যস্ত শহরের মাঝেও তারা সবকিছু থেকে হাজার বছর দূরে বেঁচে আছে গভীর জঙ্গলে। এই খাটো জনগোষ্ঠী আসলে কোথায় থাকে, কেন তারা এতটা খাটো? এই খাটো গঠন কি তাদের দুর্বল করেছে, নাকি করেছে আরও শক্তিশালী? এটা কি প্রকৃতির কোনো ভুল, নাকি টিকে থাকার জন্য প্রকৃতির এক নিখুঁত পরিকল্পনা? জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। চলুন তাহলে পিগমি জনগোষ্ঠী সম্পর্কে বিস্তারিত জানা যাক। আমরা যাদের আজ পিগমি জনগোষ্ঠী নামে চিনি তারা আসলে কোনো একক জাতি নয়, বরং মধ্য আফ্রিকার গভীর জঙ্গলে বসবাসকারী একাধিক আদিবাসী মানবগোষ্ঠীর সম্মিলিত পরিচয়। পৃথিবী জুড়ে তাদের সংখ্যা প্রায় 1,20,000-এর কাছাকাছি। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়াস থেকে, যার অর্থ খাটো উচ্চতার মানুষ। তবে এই নামটি তারা নিজেরা দেয়নি, বাইরের মানুষই তাদের এ নামে চিহ্নিত করেছে। বাস্তবে পিগমি জনগোষ্ঠীর মধ্যে রয়েছে আম্বুটি, বাকা, আকা, কা নামে এমন অনেক উপগোষ্ঠী যাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তবে একটি জায়গায় তারা সবাই এক, তারা সবাই জঙ্গলকেন্দ্রিক জীবনযাপন করে। বনই তাদের ঘর, বনই তাদের খাদ্যের উৎস, আর বনই তাদের সংস্কৃতি ও বিশ্বাসের কেন্দ্র। হাজার বছর ধরে আধুনিক সভ্যতার স্পর্শ ছাড়াই তারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে আছে। কোনো লিখিত ইতিহাস নেই কোনো রাজা বাদশার গল্প, তবুও তাদের জীবনধারা আজও বিস্ময় জাগায়। তাই পিগমি জনগোষ্ঠীকে শুধু খাটো মানুষ বলে চিহ্নিত করলে ভুল হবে। তারা হলো মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও স্বতন্ত্র জীবন দর্শনের এক জীবন্ত উদাহরণ। পিগমি জনগোষ্ঠীর জীবন বুঝতে হলে আগে বুঝতে হবে তাদের ভূগোল, কারণ তাদের পরিচয়ের কেন্দ্রবিন্দু কোনো দেশ নয়, বরং এক বিশাল বনভূমি। এই বনভূমির নাম কঙ্গো অববাহিকা। আফ্রিকার হৃদয়স্থলে অবস্থিত এই অঞ্চল পৃথিবীর দ্বিতীয় বৃষ্টিবন। পিগমি জনগোষ্ঠী কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, গ্যাবন এবং রিপাবলিক অব কঙ্গো এই দেশগুলোর গভীর জঙ্গলে বসবাস করে। তারা সাধারণত কোনো স্থানে স্থায়ীভাবে থাকে না। শিকার, ফলমূল সংগ্রহ এবং ঋতুভিত্তিক খাদ্যের উপর নির্ভর করে তারা এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। পাতা, ঢাল ও লতা পাতা দিয়ে তৈরি অস্থায়ী ঘরেই তাদের আশ্রয়। এই ঘন জঙ্গলে বসবাসী পিগমি জনগোষ্ঠীর শারীরিক গঠন, জীবনধারা এবং সংস্কৃতিকে গড়ে তুলেছে। তাই পিগমি জনগোষ্ঠীকে আলাদা করে কোনো দেশের নাগরিক হিসেবে নয়, বরং কঙ্গো জঙ্গলের সন্তান বললেই যথার্থ হবে। পিগমি জনগোষ্ঠীকে আলাদাভাবে চেনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের খাটো উচ্চতা। প্রাপ্তবয়স্ক পিগমি পুরুষ ও নারীদের গড় উচ্চতা সাধারণত 4 থেকে 5 ফুটের মধ্যে সীমাবদ্ধ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, খাটো মানে দুর্বল এই ধারণা পিগমি জনগোষ্ঠীর ক্ষেত্রে একেবারেই ভুল। তাদের শরীর তুলনামূলকভাবে কমপ্যাক্ট ও শক্তপোক্ত। দীর্ঘ সময় হাঁটা, দ্রুত দৌড়ানো আর জঙ্গলের ভেতর শিকার করার মতো কাজে তারা অত্যন্ত দক্ষ। পিগমি জনগোষ্ঠীর হাত পা অপেক্ষাকৃত ছোট হলেও পেশির গঠন বেশ শক্ত। এই গঠনই তাদের ঘন জঙ্গলের ভেতরে সহজে চলাফেরা করতে সাহায্য করে। তাদের ত্বক সাধারণত গাঢ় রঙের, যা তাদের সূর্যের তীব্রতা থেকে প্রাকৃতিক সুরক্ষা দেয়। পিগমি জনগোষ্ঠীর শরীর গঠন এমনভাবে যেন তারা জঙ্গলের ভেতরে কার্যকরভাবে বেঁচে থাকতে পারে। তাই পিগমি জনগোষ্ঠীকে দেখলে শুধু তাদের উচ্চতার দিকে নয়, বরং তাদের শরীরের সক্ষমতা ও অভিযোজন ক্ষমতার দিকে নজর দেওয়া উচিত। পিগমি জনগোষ্ঠীকে দেখলে সবার আগে যে প্রশ্নটি আসে সেটি হলো, তারা এত খাটো কেন? এটা কি কোনো রোগ, নাকি অপুষ্টির ফল? বিজ্ঞান বলছে এর পেছনে কোনো রোগ নয়, বরং রয়েছে জিনগত ও পরিবেশগত অভিযোজন। গবেষণায় দেখা গেছে পিগমি জনগোষ্ঠীর দেহে গ্রোথ হরমোনের কার্যকারিতা তুলনামূলকভাবে কম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পিগমি জনগোষ্ঠীর শিশুরা জন্মের সময় অন্য জনগোষ্ঠীর শিশুর মতো সাধারণ উচ্চতায় জন্মায়, কিন্তু কৈশোরের পর তাদের বৃদ্ধি ধীর হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই বৈশিষ্ট্য কেন গড়ে উঠল? বিজ্ঞানীদের মতে এর প্রধান কারণ ঘন জঙ্গল ভিত্তিক জীবন। কঙ্গো অববাহিকার গভীর বনাঞ্চলে লম্বা শরীর নিয়ে চলাফেরা করা কঠিন। খাটো ও হালকা শরীর গাছপালা ও লতা গুল্মের ভেতর দ্রুত চলাচলে বেশি সুবিধা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো খাদ্য ও শক্তির সাশ্রয়। খাটো দেহে কম ক্যালোরিতে টিকে থাকা সম্ভব, যা জঙ্গলে সীমিত খাদ্য ব্যবস্থায় বড় একটি সুবিধা। এছাড়াও বিজ্ঞানীরা আরও বলেন, পিগমি জনগোষ্ঠীর জীবনচক্র তুলনামূলকভাবে ছোট। তারা কম বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং দ্রুত পরিবার গঠন করে। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে লম্বা হওয়ার সুযোগ কমে যায়। অর্থাৎ পিগমি জনগোষ্ঠীর খাটো উচ্চতা কোনো দুর্বলতা নয়, বরং সৃষ্টিকর্তা প্রদত্ত প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার এক অসাধারণ কৌশল।
হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক নির্বাচন তাদের শরীরকে এমনভাবে গড়ে তুলেছে যাতে তারা জঙ্গলের ভেতর সবচেয়ে কার্যকরভাবে বেঁচে থাকতে পারে। পিগমি জনগোষ্ঠীর জীবন আধুনিক গড়ির সময়ে চলে না, চলে প্রকৃতির নিয়মে। ভোর শুরু হয় জঙ্গলের শব্দে, পাখির ডাক, পাতার মর্মর আর দূরের প্রাণীদের নড়াচড়ায়। তাদের জীবনযাত্রা শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল। পুরুষরা সাধারণত ছোট প্রাণী শিকার করে আর নারীরা সংগ্রহ করে ফলমূল, কন্দ, মধু ও বনজ শাকসবজি। শিকার করার জন্য তারা ব্যবহার করে ধনুক, বাণ, ফাঁদ এবং প্রজন্ম থেকে প্রজন্মে শেখা কৌশল। এখানে কোনো অপচয় নেই, শিকার করা প্রাণীর প্রতিটি অংশই কাজে লাগে। তাদের ঘরবাড়ি স্থায়ী নয়, পাতা, ঢাল ও লতাপাতা দিয়ে তৈরি অস্থায়ী কুড়ে ঘরেই তারা বসবাস করে। খাদ্যের উৎস বদলালে তারাও জায়গা বদলায়। পিগমি সমাজে ব্যক্তিগত সম্পদের ধারণা খুবই সীমিত। যা পাওয়া যায় তা সবাই মিলেমিশে ভাগ করে খাওয়া হয়। এই ভাগাভাগি সংস্কৃতি তাদের সমাজকে টিকিয়ে রেখেছে। তবে এই জীবন সহজ নয়। জঙ্গল উজাড়, পরিবেশগত হস্তক্ষেপ আর আধুনিক সমাজের চাপ প্রতিদিনই তাদের জীবনকে আরো কঠিন করে তুলছে। তবুও সীমিত সম্পদ আর অনিশ্চয়তার মধ্যেও পিগমি জনগোষ্ঠী প্রকৃতির সাথে ভারসাম্য রেখে বেঁচে থাকার এক অনন্য উদাহরণ। পিগমি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা আধুনিক রাষ্ট্র বা শহরের সমাজের মতো নয়। এখানে নেই রাজা, নেই স্থায়ী প্রধান, তবুও আছে শৃঙ্খলা ও ভারসাম্য। তাদের সমাজ মূলত ছোট ছোট পরিবার ও গোষ্ঠী কেন্দ্রিক। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনা ও সম্মতির মাধ্যমে। কারো একক ক্ষমতা নেই, সবাই এখানে সমান। পরিবার ব্যবস্থায় নারী ও পুরুষের ভূমিকা আলাদা হলেও কাউকে ছোট করে দেখা হয় না। খাদ্য সংগ্রহ, সন্তান লালন পালন এবং দৈনন্দিন কাজ সবকিছুতেই সহযোগিতায় মূল চাবিকাঠি। পিগমি সংস্কৃতিতে গান ও নাচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করে গান কেবল বিনোদন নয়, এটি প্রকৃতির সাথে যোগাযোগের এক ভাষা। শিকার সফল হলে, কোনো বিপদ কেটে গেলে বা উৎসবের দিনে সমবেত গান ও নাচের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করে। তাদের সঙ্গীতের বিশেষত্ব হল বহু স্বরের সমন্বয়। একসাথে অনেক কণ্ঠে গাওয়া গান জঙ্গলের মধ্যেই এক ধরনের অনন্য সুর সৃষ্টি করে। এছাড়া পোশাক ও অলঙ্কারেও প্রকৃতির ছাপ তাদের মধ্যে স্পষ্ট। গাছের ছাল, পাতা, বীজ ও হাড় দিয়ে তৈরি জিনিসই তাদের সাজের অংশ। পিগমি জনগোষ্ঠীর সামাজিক কাঠামো ও সংস্কৃতি আমাদের শেখায় ক্ষমতা নয়, সহযোগিতা আর সাম্যই একটি সমাজকে টিকিয়ে রাখতে পারে। পিগমি জনগোষ্ঠীর জীবন সম্পূর্ণভাবে ঘন জঙ্গলের সাথে জড়িত, তাই তাদের বিশ্বাস ও ধর্ম প্রকৃতির চারপাশে ঘোরে। তারা জঙ্গলের প্রতিটি অংশকে জীবন্ত ও পবিত্র মনে করে, যেমন নদী, গাছ ও প্রাণী সবই তাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতিকে তারা শুধু খাদ্যের উৎস মনে করে না, বরং একটি শক্তিশালী শিক্ষক ও রক্ষাকারী হিসেবেও মানে। প্রতিটি শিকার, প্রতিটি খাদ্য সংগ্রহের সময় তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, কখনো ছোট রীতি, কখনো গান ও নাচের মাধ্যমে। তাদের ধর্মের প্রভাব খুবই সীমিত। কিছু সম্প্রদায় খ্রিস্টান বা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, তবে তাদের মূল জীবনধারা ও আচার অনুষ্ঠান এখনও প্রাকৃতিক পরিবেশের নিয়মের উপর নির্ভরশীল। আধুনিক সভ্যতার প্রভাব পিগমি জনগোষ্ঠীর জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। তাদের জঙ্গলভিত্তিক জীবন এখন ধীরে ধীরে হুমকির মুখে। বন উজাড়, খনিজ অনুসন্ধান, বনভূমি দখলের চেষ্টায় পিগমিদের ঘরবাড়ি ও খাদ্যের উৎস ধ্বংস হচ্ছে। পাশাপাশি শহর ও গবাদি পশু লালন পালনকারীদের আগমন জঙ্গলের বাস্তুতন্ত্রকে বিপর্যস্ত করেছে। ফলে তাদের জীবনযাত্রা ও খাদ্য সংগ্রহের পথ কঠিন হয়ে গেছে। অনেক পিগমি সম্প্রদায় নির্দিষ্ট অধিকার ছাড়াই বসবাস করছে। আধুনিক আইন বা সরকারের নজরদারি নেই সেখানে। ফলে তাদের জমি ও সম্পদ সংরক্ষণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। কিছু এনজিও ও আন্তর্জাতিক সংস্থা পিগমি জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উদ্যোগ নিচ্ছে। কিন্তু বর্তমান বাস্তবতা হলো পিগমি জনগোষ্ঠীকে শুধু জঙ্গলবাসী হিসেবে দেখার সময় শেষ। তারা আধুনিক সমাজের চাপ, বন উজাড় এবং বৈশ্বিক পরিবর্তনের সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছে। এই সংঘর্ষ আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনধারা পরিবর্তন ও টিকে থাকার জন্য কতটা চতুর হতে পারে। পিগমি জনগোষ্ঠীকে ঘিরে প্রচলিত একটি ভুল ধারণা হলো তারা সভ্যতার বাইরে, জঙ্গলি বা হিংস্র হিসেবে। কিন্তু সত্যি কথা হলো তাদের জীবনধারা আধুনিক সমাজের মতো না হলেও সেটা তাদেরকে কম মানবিক বা অজ্ঞ বানায়নি। তারা প্রকৃতি ও নিজেদের সমাজের সঙ্গে অসাধারণ সামঞ্জস্য রেখে বেঁচে আছে। মিডিয়ায় বা গল্পে প্রায়ই তাদের কৌতূহলের বস্তু হিসেবে দেখানো হয়। এটি সত্যিই ভ্রান্ত। তারা নিজস্ব সংস্কৃতি, জ্ঞান ও দক্ষতার অধিকারী।
একসময় ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে পিগমি জনগোষ্ঠীর মানুষদের মানুষ হিসেবে নয়, বরং বিনোদনের বস্তু হিসেবে ব্যবহার করা হয়েছিল। 19 শতক ও 20 শতকের শুরুতে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তাদের সার্কাস, মানব চিড়িয়াখানা ও কলোনিয়াল প্রদর্শনীতে দেখানো হয়েছিল। বেলজিয়াম শাসিত কঙ্গো অঞ্চল থেকে পিগমি মানুষদের জোর করে ইউরোপে আনা হয়। কৃত্রিম আফ্রিকান গ্রাম বানিয়ে ইউরোপীয় দর্শকদের সামনে তাদের প্রদর্শনী করা হয়েছিল। 1906 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রোঙ্কস জুতে এক পিগমি যুবককে প্রায় বানরের মতো প্রদর্শনী করা হয়েছিল, যা বিশ্বে নিন্দার ঝড় তোলে। এই অমানবিক কাজের পেছনে ছিল বর্ণবাদী মানসিকতা ও উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গি। বর্তমানে এইসব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আর ইতিহাসে এই অধ্যায় মানবতার জন্য এক লজ্জার স্মৃতি হয়ে আছে। পৃথিবীর সবচেয়ে খাটো বা খর্বাকার মানব গোষ্ঠী পিগমি জনগোষ্ঠীর শারীরিক বৈশিষ্ট্য, জীবনধারা, সংস্কৃতি, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং আধুনিক চ্যালেঞ্জ সবকিছু আমাদের দেখিয়েছে মানুষ কেবল প্রযুক্তি বা উচ্চতার উপর নির্ভরশীল নয়। তাদের জীবন আমাদের শেখায় অভিযোজন, সহযোগিতা এবং প্রকৃতির সঙ্গে সমন্বয়ের গুরুত্ব। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন আরো অনন্য ও তথ্যবহুল ভিডিও পেতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।